শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা বাসায় আছো এবং ভালো আছো। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা। করোনার দুর্যোগকালীন সময়ে আজ আমরা এক অন্যরূপ পৃথিবী দেখছি। পৃথিবীর এই অস্বাভাবিক নিয়মের বিবর্তনে আজ আমরা অসহায়। সুন্দর পৃথিবী স্বাভাবিক নিয়মে ফিরে আসাতে আমাদের সকলের প্রচেষ্টা যেন থাকবে অব্যাহত। যা হোক, করোনা ভাইরাসের এই সময়কালীন তোমাদের পড়াশোনা যাতে বিঘ্ন না ঘটে, সেজন্য আমাদের সিদ্ধেশ্বরী কলেজ তোমাদের জন্য অনলাইনে ক্লাসের আয়োজন করেছে। তোমরা ধারাবাহিকভাবে হিসাব বিজ্ঞান বিভাগের রুটিন অনুযায়ী সকল ক্লাস করবে। বাসায় থাকো এবং রুটিন করে তোমার পড়াশোনা অব্যাহত রাখো। স্বাভাবিক সময়ে সুন্দর ধরাতলে যাতে তোমার শিক্ষার আয়োজন সফল হয়, এটাই হোক আজকে তোমাদের প্রতি আমার প্রত্যাশা। আজ তোমাদের বিবিএ হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 এই বইয়ের দ্বিতীয় অধ্যায় এর ক্যাশফ্লো স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে এই অধ্যায়টির গুরুত্ব তাৎপর্যময়। শুরুতেই নগদ প্রবাহ বিবরণী কী তা জেনে নেই। নগদ ও নগদ সমতুল্যের ভিত্তিতে কোনো কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন যে বিবরণীর মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে নগদ প্রবাহ বিবরণী বলে। আসলে এই অধ্যায়টির গুরুত্ব হিসাব বিজ্ঞান বিভাগের জন্য অপরিসীম, কারণ এর শুরু এবং শেষ হিসাব বিজ্ঞানের সাথে জড়িত হয়ে আছে। তো এই অধ্যায়টি তোমরা ভালোভাবে বোঝার জন্য আমি শুরুতেই বলবো, অঙ্ক করার প্রসেসগুলো তোমরা ভালো করে জেনে নিবে। অর্থাৎ এই নিয়মগুলো খুঁটিনাটি সকল কিছু না জানলে এই অধ্যায়ের অঙ্কগুলো করা সম্ভব নয়। তো চলো এবার আমরা নিয়মগুলো একটু জেনে নিই। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তোমরা এই নিয়মগুলো খাতায় ভালোভাবে লিখবে এবং বাসায় বারবার পড়ার চেষ্টা করবে। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড, আরেকটি হচ্ছে ডাইরেক্ট মেথড। এই দুটো মেথডই পরীক্ষায় এসে থাকে। আর এই অধ্যায় থেকে পার্ট বি এবং পার্ট সি উভয় ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো আমরা আজকে শুরুতে ইনডাইরেক্ট মেথডটি সম্পর্কে খুঁটিনাটি আলোচনা করছি। ইনডাইরেক্ট মেথড, এই ইনডাইরেক্ট মেথডের তিনটি সেকশন রয়েছে। এক নম্বর হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, দুই নম্বরে হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, তিন নম্বরে হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটি সেকশন, অর্থাৎ ইনডাইরেক্ট মেথডের তিনটি সেকশন রয়েছে। একটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, আরেকটি হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আরেকটি হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তোমরা এখানে যে বিষয়টি ভালো করে মনে রাখবে সেটি হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসের কাজ সম্পন্ন করার পর ধারাবাহিকভাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজ সম্পন্ন করবে। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসের কাজ সম্পন্ন করার পর সর্বশেষ ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের কাজ সম্পন্ন করবে।
এখানে কোনো অবস্থায় অপারেটিংয়ের পরে ফাইন্যান্সিং করা যাবে না। তোমরা অবশ্যই অঙ্ক করার সময় এই ধারাবাহিকটা মনে রাখার চেষ্টা করবি। আর ধারাবাহিকটা মনে রাখার জন্য আমি সংক্ষেপটার নাম বললাম, সেটা হচ্ছে OIF, অর্থাৎ ওতে অপারেটিং অ্যাক্টিভিটিস, আই হচ্ছে ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, এফ হচ্ছে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এবার এই অপারেটিং অ্যাক্টিভিটিসের 3টি এলিমেন্টস রয়েছে। একটি হচ্ছে নন ক্যাশ আইটেমস, আরেকটি হচ্ছে কারেন্ট অ্যাসেটস, আরেকটি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। অর্থাৎ পরীক্ষার মধ্যে যদি আমাদের এইরূপ প্রশ্ন হয় যে রিকোয়ার্ড অপারেটিং অ্যাক্টিভিটিস অথবা ইনভেস্টিং অ্যাক্টিভিটিস অথবা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এই তিনটির যে কোনো একটি যদি আলাদা করে প্রশ্ন পরীক্ষায় আসে, তাহলে যদি অপারেটিং অ্যাক্টিভিটিস পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে অপারেটিং অ্যাক্টিভিটিসের এলিমেন্টস হচ্ছে 3টি। একটি হচ্ছে নন ক্যাশ আইটেমস, আরেকটি হচ্ছে কারেন্ট অ্যাসেটস, আরেকটি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। তো আজকে আমি আলোচনার শুরুতে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ইনডাইরেক্ট মেথডের অপারেটিং অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্স অ্যাক্টিভিটিস এর বিশদ ব্যাখ্যা সহ আমরা অঙ্কের সমাধান করব। এখন এই অপারেটিং অ্যাক্টিভিটিসের যে 3টি এলিমেন্টস বললাম, তার প্রথমটি হচ্ছে নন ক্যাশ আইটেমস। এই নন ক্যাশ আইটেমসটা কি? নন ক্যাশ আইটেমস হচ্ছে যে সকল লেনদেনগুলো আমাদের নগদ টাকা পয়সা ব্যয়িত হয় না, অর্থাৎ অনগদ লেনদেন। এই অনগদ লেনদেনগুলোকে বলা হয় নন ক্যাশ আইটেমস। আমরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময় এই অনগদ লেনদেনগুলো নিয়ে একটু সমস্যায় পড়ি। তো আমি তোমাদের শুরুতেই এই নন ক্যাশ আইটেমস কী কী হয়ে থাকে তার কিছু এক্সাম্পল আমি তুলে ধরছি। নন ক্যাশ আইটেমস, 1 নম্বরে হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তোমরা এটা বাসায় অবশ্যই নোট করে রাখবে এবং বারবার পড়বে। 2 নম্বরে হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ। 3 নম্বরে হচ্ছে গুডউইল রিটেন অফ। 4 নম্বরে হচ্ছে ডিসকাউন্ট অন শেয়ার। 5 নম্বরে হচ্ছে ডিবেঞ্চার অন শেয়ার। 6 নম্বরে হচ্ছে অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট, কপিরাইট, লিজ এক্সেপ্ট। 7 নম্বরে হচ্ছে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। 8 নম্বরে হচ্ছে লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই নন ক্যাশ আইটেমস এই 8টি নাম অবশ্যই ভালোভাবে মনে রাখবে, বাসায় বারবার অনুশীলন করবে, যাতে তোমরা সহজে এটা বুঝতে পারো। আমি নামগুলো আবার একটু বলে দিচ্ছি। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটি আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রত্যেকটা প্রশ্নেই থাকে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা আমি একটু স্টার চিহ্ন দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে প্রিলিমিনারি এক্সপেন্স রিটেন অফ, গুডউইল রিটেন অফ, ডিসকাউন্ট অন শেয়ার, ডিবেঞ্চার অন শেয়ার, অ্যামোর্টাইজেশন অফ প্যাটেন্ট, কপিরাইট, লিজ এক্সেপ্ট্রা, গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেটস, এটা আমরা অনেক ক্ষেত্রে পেয়ে থাকি, লস অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। অর্থাৎ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অঙ্ক করার সময়, অপারেটিং অ্যাক্টিভিটিস অঙ্ক করার সময় তোমরা অবশ্যই নন ক্যাশ আইটেমসের এই 8টি নাম মনে রাখবে। অঙ্ক করার সময় আমরা এই লেনদেনগুলো কিভাবে প্রয়োগ করব, যদি প্রশ্নে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স থাকে তো এটা বেশিরভাগ ক্ষেত্রে প্লাস হয়ে বসবে, তোমরা একটু মনে রাখবে।
প্রিলিমিনারি এক্সপেন্স রিটার্ন অফ, এটি মাইনাস হয়ে বসবে। গুডউইল রিটার্ন অফ, এটিও মাইনাস হয়ে বসবে। ডিসকাউন্ট অন শেয়ার, এটিও মাইনাস হয়ে বসবে। ডিবেঞ্চার অন শেয়ার, এটা মাইনাস হয়ে বসবে। অ্যামortization অফ পেটেন্ট, কপিরাইট, লিজ, অ্যাকসেপ্ট, এটিও মাইনাস হয়ে বসবে। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এটিও মাইনাস হয়ে বসবে। লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, এটা প্লাস হয়ে বসবে। অর্থাৎ এই 8টা লেনদেনের মধ্যে তোমরা অবশ্যই ভালো করে একটু খেয়াল করবে, সেটা হচ্ছে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, এটি বেশিরভাগ ক্ষেত্রেই প্লাস হয়ে বসে। আর লস অন সেল অফ ফিক্সড অ্যাসেট, অর্থাৎ কোনো স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি লস হয় তাহলে সেটি আমাদের প্লাস হয়ে বসবে। এই দুটো প্লাস ব্যতীত আর বাকি অবশিষ্ট যে লেনদেনগুলো থাকবে এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মাইনাস হয়ে বসে। তাহলে আমরা একটু জেনে নিলাম যে আমাদের নন ক্যাশের মধ্যে আমি 8টা লেনদেন উল্লেখ করেছি, 8টার মধ্যে দুটো প্লাস হয়ে বসে আর অবশিষ্টগুলো মাইনাস হয়ে বসে। তো এবার আসো কারেন্ট অ্যাসেটস। আমি তোমাদের পূর্বেই বলেছিলাম যে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসে 3টি এলিমেন্টস বসে। তো একটি হচ্ছে নন ক্যাশ আইটেমস, যা আমি 8টা লেনদেন উল্লেখ করলাম। 2 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তো তোমরা এই কারেন্ট অ্যাসেট সম্পর্কে পূর্ব থেকে পরিচিত। তো আমি এখানে কিছু নাম উল্লেখ করছি: ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল, স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস, স্টক অফ ফিনিশ গুডস, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, মার্কেটেবল সিকিউরিটিজ, অ্যাডভান্স পেমেন্ট অফ এক্সপেন্স, ডিফার্ড এক্সপেন্স, অ্যাক্রুড ইনকাম, ইনভেন্টরি অর সাপ্লাইজ। তো এই নামগুলো হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেটস। 3 নম্বরে আসক, সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। আমরা জানি লাইবিলিটিস 2 প্রকার, এটা হলো ফিক্সড লাইবিলিটিস, একটা কারেন্ট লাইবিলিটিস। আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস করার সময় আমাদের কারেন্ট লাইবিলিটিসটা আসে। তো আমরা কোন কোন লেনদেনগুলোকে কারেন্ট লাইবিলিটিস বলি, আমি তার কিছু নাম উল্লেখ করছি: অ্যাকাউন্টস পেবল, নোটস পেবল, ব্যাংক ওভারড্রাফট, আউটস্ট্যান্ডিং লাইবিলিটিস, অ্যাক্রুড এক্সপেন্স, ইনকাম ট্যাক্স প্রভিশন, আনআর্নড রেভিনিউ, এটসেট্রা। অর্থাৎ আমরা এই 3টা এলিমেন্টসের সমন্বয়ে অপারেটিং অ্যাক্টিভিটিস অঙ্গটি সম্পন্ন করব। আবারও বলছি, একটি হচ্ছে আমাদের নন ক্যাশ আইটেমস, আরেকটি হচ্ছে কারেন্ট অ্যাসেটস, আরেকটি হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। এবার কারেন্ট অ্যাসেট সম্পর্কে একটু জেনে নিন। এই কারেন্ট অ্যাসেট যখন প্রশ্নে খুঁজে বের করে উক্ত ওই কারেন্ট অ্যাসেট সমূহের টাকার পার্থক্যের পরিমাণ বের করব। পার্থক্যের পরিমাণ বের করার পর, অর্থাৎ অঙ্কে সলিউশন করার সময় উক্ত টাকা অস্বাভাবিক হয়ে বসবে। অর্থাৎ যদি পার্থক্যের পরিমাণ ইনক্রিজ হয় তাহলে ডিক্রিজ হয়ে বসবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে ইনক্রিজ হয়ে বসবে। আমরা সহজে মনে রাখবো যে কারেন্ট অ্যাসেটস এই এলিমেন্টসের টাকাগুলো আমাদের অস্বাভাবিক হয়ে বসবে। এবার আসো কারেন্ট লাইবিলিটিস। আমরা যথা নিয়মে প্রশ্ন থেকে কারেন্ট লাইবিলিটিসের আইটেম সমূহ খুঁজে বের করে ওদের পার্থক্য বের করব। উক্ত পার্থক্যের পরিমাণ এখানে স্বাভাবিক হয়ে বসবে। অর্থাৎ পার্থক্যের পরিমাণ যদি ইনক্রিজ হয় তাহলে সলিউশন করার সময় ইনক্রিজ হয়ে বসবে, আর যদি ডিক্রিজ হয় সলিউশন করার সময় সেটি ডিক্রিজ হয়ে বসবে। আমি আবার একটু উল্লেখ করছি। ফার্স্ট মনে রাখবেন, নন ক্যাশ আইটেমস, 2টা আইটেম প্লাস হয়ে বসে অবশিষ্টগুলো মাইনাস হয়ে বসবে। কারেন্ট অ্যাসেটস অস্বাভাবিক নিয়মে বসবে। কারেন্ট লাইবিলিটিস স্বাভাবিক নিয়মে বসবে। তোমরা এই 3টি শর্টকাট টেকনিক মারাত্মকভাবে মনে রাখবে। এবার আমি তোমাদের বোঝার জন্য একটি অঙ্ক উপস্থাপন করেছি এখানে। তো অঙ্কটা হচ্ছে, ফ্রম দ্য ফলোয়িং ডাটা ক্যালকুলেট ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। এখানে 2টো সালের অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 19 সালের, একটা হচ্ছে 18 সালের। তো আমার এখানে করতে বলছে সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস করতে বলছে। তো এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে। তো অ্যাকাউন্ট রিসিভেবল দেওয়া আছে 56,000 টাকা 19 সালে, 18 সালে দেওয়া আছে 60,000 টাকা। ইনভেন্টরি 19 সালে দেওয়া আছে 85,000 টাকা, 18 সালে দেওয়া আছে 65,000 টাকা। অ্যাক্রুড ইনকাম
19 সালে দেওয়া আছে 4,800 টাকা, 18 সালে দেওয়া আছে 5,000 টাকা। অ্যাকাউন্টস পেয়েবল 19 সালে 20,000 টাকা, 18 সালে 25,000 টাকা। আনআর্নড রেভিনিউ 19 সালে 6,000 টাকা, 18 সালে 8,000 টাকা। অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল 19 সালে 3,000 টাকা, 18 সালে 2,500 টাকা। ইনভেস্টমেন্ট 19 সালে 80,000 টাকা, 18 সালে 90,000 টাকা। লং টার্ম লোন 19 সালে 80,000 টাকা, 18 সালে 1 লক্ষ টাকা। ইস্যু অফ ডিবেঞ্চার 19 সালে 70,000 টাকা, 18 সালে 80,000 টাকা। ডিভিডেন্ড পেইড 19 সালে 20,000 টাকা, 18 সালে 40,000 টাকা। নেট ইনকাম আফটার চার্জিং ডিপ্রিসিয়েশন টাকা 10,000। অর্থাৎ এখানে নেট ইনকাম দেওয়া আছে 1 লাখ আর ডিপ্রিসিয়েশন দেওয়া আছে 10,000। এ বিল্ডিং কস্ট প্রাইস ওয়াজ টাকা 4 লাখ। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন অন দ্যাট বিল্ডিং ওয়াজ টাকা 2,80,000। ওয়াজ সোল্ড ফর টাকা 1,75,000। এটি হচ্ছে আমাদের একটি প্রশ্ন। আমরা এবার এই প্রশ্নটি সলিউশন করব। তোমরা পরবর্তী ক্লাসে অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, তোমাদের বোঝা আরো সহজ হবে ইনশাল্লাহ। তোমরা প্রথমে শখ করার পূর্বে অবশ্যই মনে রাখবে, শখের পূর্বে 3টি লাইন লিখতে হয়। একটি হচ্ছে কোম্পানির নাম, তারপর হচ্ছে কাজের নাম, আর একটি হচ্ছে তারিখ। আমি আবার বলছি, একটি কোম্পানির নাম আর কাজের নাম, তারিখ। তো আমার এই আলোচ্য প্রশ্নে কোম্পানির নাম এখানে উল্লেখ নেই, তাই সেটা আমি ফাঁকা রাখলাম। আর দ্বিতীয় লাইনটি হচ্ছে আমি কি কাজটি করব সেই কাজটির নাম লিখব। আমি কাজ করতেছি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর হচ্ছে আমাদের এটা ইনডাইরেক্ট মেথডে করব না ডাইরেক্ট মেথডে করব তা এখানে প্রশ্নে উল্লেখ করা নেই। তো ইনডাইরেক্ট মেথড অঙ্ক হবে না ডাইরেক্ট মেথডে অঙ্ক করতে হবে, এটা বোঝার জন্য তোমাদের একটা শর্টকাট টেকনিক দিচ্ছি, সেটা অবশ্যই মনে রাখবে। প্রশ্নে যদি নেট ইনকাম দেওয়া থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট মেথডে করব। আমি আবারও বলছি, প্রশ্নে যদি নেট ইনকাম দেওয়া থাকে তাহলে আমরা ইনডাইরেক্ট মেথডে অঙ্কটি সম্পন্ন করব। আর বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নে কোন মেথডে করতে হবে তা উল্লেখ থাকে। আমি দ্বিতীয় লাইনটি লিখলাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোস। ইউজিং ইনডাইরেক্ট মেথড। আর তৃতীয় লাইনটি হচ্ছে তারিখ, ফর দ্য ইয়ার ইন ডেট 31শে ডিসেম্বর। তোমরা এক্ষেত্রে অবশ্যই একটা জিনিস ভালো করে মনে রাখবে, সেটি হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমাদের প্রশ্নে 2টো সাল উল্লেখ থাকে। আমার আলোচ্য প্রশ্নেও একটা 2019 সাল এবং একটা হচ্ছে 18 সাল। অর্থাৎ যে 2টো সালের মধ্যে যেটি শেষ বছর, এই শেষ বছরের সালের আমরা অঙ্কটি সম্পন্ন করব। তোমরা অবশ্যই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে। 2টো সাল প্রশ্নে উল্লেখ থাকবে, যে সালটি আমাদের শেষ বছর, উক্ত সালে অঙ্কটি আমরা সম্পন্ন করব। তো এই তথ্য অনুযায়ী আমার এখানে 2019 সাল হচ্ছে আমার অঙ্কটি শেষ বছর, তাহলে আমি অ্যান্সার লিখলাম 2019। এবার অঙ্কটি আমরা সলিউশন করতেছি। তো সলিউশনের পূর্বে আমরা লিখে নিচ্ছি ক্যাশ ফ্লোস ফর্ম। তোমরা এইভাবে একটা ছক আঁকাবে, ক্যাশ ফ্লোস ফর্ম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা আমরা শিরোনাম করলাম। এরপরে আমরা প্রশ্ন থেকে খুঁজে বের করব নেট ইনকাম। আমার আলোচ্য প্রশ্নে নেট ইনকাম দেওয়া ছিল 1 লক্ষ টাকা, তা আমি এখানে নেট ইনকাম লিখলাম 1 লক্ষ টাকা। এরপর তোমরা যে জিনিসটা লিখবে, লাইনটা লিখবে, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট টু reconcile to net cash provided by operating activities। অর্থাৎ তোমরা অঙ্কটা শুরু করার পূর্বে এই ধারাবাহিক 3টা লাইন অবশ্যই মনে রাখতে হবে।
প্রথম লাইনটি হচ্ছে ক্যাশ ফ্লোস ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা আমরা শিরোনাম করে নিচ্ছি। তারপর হচ্ছে নিট ইনকাম, এই নিট ইনকামের টাকাটা পর্ষদের খুঁজে বের করব। আর তৃতীয় লাইনটা একটু আমরা বারবার চর্চা করে মুখস্থ রাখবো, অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল টু নিট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এরপর আমরা অপারেটিং অ্যাক্টিভিটিসের শুরুতে বলেছিলাম আমি এই অঙ্কটা প্রসেস করার জন্য যে এর 3টি এলিমেন্টস আছে। একটি হচ্ছে নন ক্যাশ, আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস, আরেকটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। নন ক্যাশে আমি 8টা ট্রানজাকশনের নাম বলেছিলাম। তো এই 8টির মধ্যে প্রথমেই খুঁজবো প্রশ্নে কয়টি আছে, অর্থাৎ অপারেটিং অ্যাক্টিভিটিসের অঙ্ক করার সময় প্রথম যে চিন্তাটি করব সেটি হচ্ছে এর এলিমেন্টস 3টি, নন ক্যাশ, কারেন্ট অ্যাসেটস, কারেন্ট লাইবিলিটিস। এই 3টি আমরা ধারাবাহিক কাজ শেষ করব। আমি প্রথমে খুঁজবো নন ক্যাশ। তো আলোচ্য প্রশ্নে নন ক্যাশ এখানে একটি দেওয়া আছে, একটি না দুটি দেওয়া আছে। একটি পাচ্ছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। তো আমি শুরুতে লিখে নিচ্ছি ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। আর তোমাদের নিয়ম এটা আলোচনা করার সময় আমি বলেছিলাম যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা বেশিরভাগ ক্ষেত্রে প্লাস হয়ে বসে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স এটা আমি প্রথম করে লিখলাম 10,000 টাকা। এরপর হচ্ছে আমি ওই 8টি যে লেনদেন মুখস্থ করেছি বা চর্চা করেছি, সেই 8টির মধ্যে আমি খুঁজবো আমার প্রশ্নে আরও কিছু আছে কি না। আমি দেখলাম আমার অঙ্কের শেষ দিকে একটা বিল্ডিংয়ের কস্ট প্রাইস দেওয়া ছিল 4 লক্ষ টাকা, যার উপর অবচয় ধার্য করা হয়েছিল 2,80,000 টাকা। তাহলে ওই বিল্ডিংটির মূল্য দাঁড়াচ্ছে 1,20,000 টাকা। আর এই 1,20,000 টাকা মূল্যের সম্পত্তি বিক্রি করা হয়েছে 1,75,000 টাকায়। তাহলে এই বিল্ডিং বিক্রি করে লাভ হয়েছে 55,000 টাকা। তা আমি তোমাদের নিয়মে বলেছিলাম যে গেইন অথবা লস সেল অন ফিক্সড অ্যাসেটস, অর্থাৎ কোনো সম্পত্তি বিক্রি করে যদি লাভ বা ক্ষতি হয় তাহলে এটিও একটা আমাদের নন ক্যাশ আইটেমস। তা আমাদের এখানে কি হয়েছে, গেইন হয়েছে। গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেটস। এখানে সম্পত্তি বিক্রি করে পাচ্ছি আমি, আর সম্পত্তির মূল্য ছিল 4 লক্ষ টাকা। এখান থেকে অবচয় ধার্য হয়েছে 2,80,000 টাকা। তাহলে সম্পত্তির মূল্য থাকতেছে 1,20,000 টাকা। এই টাকা মূল্যের সম্পত্তি আমরা বিক্রি করছি কত, 1,75,000 টাকায়। তাহলে লাভ হয়েছে 55,000 টাকা। তাহলে গেইন অন সেল অফ ফিক্সড অ্যাসেট যদি হয় তাহলে উক্ত টাকাটি আমাদের মাইনাস হয়ে বসবে। তাহলে আমাদের আলোচ্য প্রশ্নে আর কোনো নন ক্যাশ আইটেমস নেই। আর দুটো কাজ শেষ করে ফেললাম। এবার আমরা দ্বিতীয় এলিমেন্টসটা খুঁজবো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাসেটস। তো আমার এই প্রশ্নে কারেন্ট অ্যাসেট পাচ্ছি, শুরুতে আছে অ্যাকাউন্টস রিসিভেবল। আর এক্ষেত্রে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে প্রশ্নে আমরা প্রথম যে সালটি পাবো ওই সালটিকে আমরা ওপেনিং ধরে নেব। অর্থাৎ তোমরা প্রশ্নে আমি এখানে 2018 সালটা প্রথম সাল, তা আমি ওপেনিং ধরে নিচ্ছি। আর যেহেতু 2019 সাল আমাদের শেষ বছর, সেটাকে আমি ক্লোজিং ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এখন এই ওপেনিং সাল থেকে আমরা ক্লোজিং সালের টাকার পার্থক্যগুলো বের করব। অর্থাৎ প্রশ্নের ফাঁকা জায়গায়, আমার এটা প্রশ্ন, এই প্রশ্নের ফাঁকা জায়গায় অর্থাৎ প্রশ্নের পূর্বে বা পরে যে কোনো একদিকে আমরা এর পার্থক্যগুলো বের করব। আমি একটু সহজ করে বলছি যে আমার প্রথমে প্রশ্নটা পড়ে আমার যে সালটা দিয়ে অঙ্ক শুরু হয় সেই সালটি আমরা ওপেনিং সাল ধরব, এবং পরবর্তী বছরটি আমরা শেষ বছরটি আমরা ক্লোজিং বছর ধরব। ওপেনিং বছরের টাকা থেকে ক্লোজিং বছরের টাকার পার্থক্য বের করব। ওপেনিং বছরের টাকা থেকে যদি ক্লোজিং বছরের টাকা বেশি হয় তাহলে ইনক্রিজ হয়েছে, আর যদি কম হয় তাহলে ডিক্রিজ হয়েছে। তো আমার এই আলোচ্য প্রশ্নে এখানে কারেন্ট অ্যাসেট এলিমেন্টসটা আমরা খুঁজতেছি। এখানে কারেন্ট অ্যাসেটের আইটেম দেওয়া আছে অ্যাকাউন্টস রিসিভেবল, যা 18 সালে ছিল 60,000, 19 সালে ছিল 56,000। তাহলে এখানে আমাদের ডিক্রিজ হয়েছে কত, 4,000। তো এখানে আমি তোমাদেরকে আরেকটা নিয়ম বলেছিলাম যে আমরা এই কারেন্ট অ্যাসেটের মান বের করার সময় আমরা খেয়াল করব অঙ্কের সমাধান করার সময় এটি অস্বাভাবিক নিয়মে বসে। অর্থাৎ যদি এই টাকাটি ইনক্রিজ হয় তাহলে ডিক্রিজ হয়ে বসবে, আর ডিক্রিজ হলে ইনক্রিজ হয়ে বসবে।
তোমরা সহজে মনে রাখবে অস্বাভাবিক হয়ে বসবে। তাহলে এখানে আমাদের এটা ডিক্রিজ হয়েছে, তাহলে ডিক্রিজ হলে আমরা ডিক্রিজ লিখবো, উক্ত আইটেমসে পড়বে ডিক্রিজ অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল এখানে আমাদের 4,000 টাকা ডিক্রিজ হয়েছে, আমরা 4,000 টাকাটা প্লাস করে বসাবো। তারপর এখানে আমাদের আরেকটা কারেন্ট অ্যাসেট আছে, সেটা ইনভেন্টরি। 18 সালে ছিল 65,000, 19 সালে আছে 85,000। তাহলে এই ইনভেন্টরি আমাদের বৃদ্ধি পেয়েছে 20,000, তা আমরা লিখবো ইনক্রিজ ইনভেন্টরি। এটা আমাদের বৃদ্ধি পেয়েছে 20,000, তাহলে আমরা এখানে এই 20,000 টাকা মাইনাস দেখাবো, কারণ আগে বলেছি এটা অস্বাভাবিক হয়ে বসবে, তোমরা অবশ্যই এটা ভালো করে মনে রাখবে। আর অ্যাক্রুড ইনকাম এটা আমাদের একটা কারেন্ট অ্যাসেটস। 18 সালে ছিল 5,000, 19 সালে 4,800, তাহলে এখানে আমাদের ডিক্রিজ হয়েছে 200, তাহলে আমরা উক্ত আইটেমসের পূর্বে লিখবো ডিক্রিজ। তোমরা এখানে ভালো করে মনে রাখবে যে অপারেটিং অ্যাক্টিভিটিসে কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লায়াবিলিটিস এই দুটো আইটেমসের ক্ষেত্রে যদি পার্থক্যের পরিমাণ আমাদের ইনক্রিজ হয় তাহলে আমরা ইনক্রিজ শব্দটি বলবো, আর যদি ডিক্রিজ হয় তাহলে ডিক্রিজ শব্দটি বলবো। তাহলে আমাদের এখানে অ্যাক্রুড ইনকাম ডিক্রিজ হয়েছে, তো আমি বললাম ডিক্রিজ অ্যাক্রুড ইনকাম। অ্যাক্রুড ইনকাম আমার এখানে 200 টাকা ডিক্রিজ হয়েছে, আমি 200 টাকা প্লাস করে বসাবো। তো আমাদের এই আলোচ্য প্রশ্নে 3টা কারেন্ট অ্যাসেট ছিল, আমরা 3টা কারেন্ট অ্যাসেটের কাজ শেষ করেছি। তো এরপর আমরা খুঁজে বের করব কারেন্ট লায়াবিলিটিস। আমি এক্ষেত্রে তোমাদের নিয়মে বলেছিলাম যে কারেন্ট লায়াবিলিটিসের ক্ষেত্রে আমরা প্রথমে প্রশ্নের পার্থক্যের পরিমাণ বের করব। আইটেম সমূহের পার্থক্যের পরিমাণ যদি এখানে প্লাস হয় তাহলে সলিউশন করার সময় প্লাস হয়ে বসবে, আর যদি মাইনাস হয় তাহলে মাইনাস হয়ে বসবে। অর্থাৎ তোমরা সহজে মনে রাখবে কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এবার আসো আমরা অঙ্কটা দেখি। আমার এখানে আছে অ্যাকাউন্টস পেয়েবল। 18 সালে ছিল 25,000, 19 সালে ছিল 20,000, তাহলে এখানে আমাদের ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ অ্যাকাউন্টস পেয়েবল, তো ডিক্রিজ হয়েছে এখানে 5,000। আমরা অবশ্যই মনে রাখবো সেটা হচ্ছে যে এই কারেন্ট লায়াবিলিটিসের ক্ষেত্রে যদি ডিক্রিজ হয় তাহলে ডিক্রিজটা ডিক্রিজ হয়ে বসবে। দ্বিতীয় হচ্ছে আনআর্নড রেভিনিউ, এটা আমাদের একটা কারেন্ট লায়াবিলিটিস। 18 সালে ছিল 8,000 টাকা, 19 সালে 6,000 টাকা, তো আমাদের 2,000 টাকা হ্রাস পেয়েছে এখানে, তো এটাও ডিক্রিজ হয়েছে। ডিক্রিজ আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ এখানে হচ্ছে 2,000 টাকা, এটাও আমাদের ডিক্রিজ হয়ে বসবে। অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, এটা আমাদের একটা কারেন্ট লায়াবিলিটিস। 18 সালে ছিল 2,500 টাকা, 19 সালে হচ্ছে 3,000 টাকা, হ্যাঁ এখানে ইনক্রিজ হয়েছে 500 টাকা, তো আমরা একটা ইনক্রিজ বলবো। তোমরা অবশ্যই মনে রাখবে যে কারেন্ট লায়াবিলিটিস এবং কারেন্ট অ্যাসেটস এই দুটো ক্ষেত্রে এই সালের পার্থক্যের পরিমাণ যেটা বেরোবে সেটা যদি ইনক্রিজ হয় তাহলে আমরা উক্ত আইটেমসের পূর্বে ইনক্রিজ শব্দটি বলবো, ডিক্রিজ হলে ডিক্রিজ শব্দটি বলবো। আমরা সে অনুসারে কাজটি করতেছি। তো ইনক্রিজ অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, তো আমাদের এখানে হচ্ছে পার্থক্যের পরিমাণ 500 টাকা, যা আমাদের ইনক্রিজ হয়ে বসলো। তো আমরা এই অপারেটিং অ্যাক্টিভিটিসের 3টি প্রসেস ছিল, মানে এলিমেন্ট ছিল আমাদের। একটি হচ্ছে নন ক্যাশ, একটি কারেন্ট অ্যাসেটস, একটি কারেন্ট লায়াবিলিটিস। আমরা উক্ত প্রশ্ন থেকে প্রথমে নন ক্যাশ খুঁজে বের করেছি, এরপর আমরা কারেন্ট অ্যাসেটগুলো খুঁজে বের করেছি, এরপর কারেন্ট লায়াবিলিটি খুঁজে বের করেছি। এই 3টি কাজ সম্পন্ন করার পর যদি প্রশ্নে আরও কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই খেয়াল করবো উক্ত তথ্যগুলো হয়তো অপারেটিং অ্যাক্টিভিটিসের অংশ নয়, এগুলো হয়তো আমাদের ফাইন্যান্সিং অথবা ইনভেস্টিংয়ের অংশ হতে পারে। আমরা এই বিষয়টাকে খেয়াল করে নেব। তার মানে অঙ্কে ইনভেস্টমেন্ট দেওয়া আছে, এটি আমাদের অপারেটিং আসে না, এটি আমাদের ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটিসের একটা অংশ। লং টার্ম লোন, ইস্যু অফ ডিবেঞ্চার, ডিভিডেন্ড পেইড, এই 3টি আইটেমস আমাদের ফাইন্যান্স অ্যাক্টিভিটিসের অংশ, তা আমাদের অপারেটিংয়ে আসবে না। তাহলে আমরা অঙ্কের শেষ দিকে চলে আসছি। এবার আমরা এই সমস্ত টাকাগুলোর যোগ বিয়োগ করব।
আর যোগ বিয়োগ করে আমরা পাচ্ছি দশ হাজার 55,000 প্লাস 4,000 আমরা পাচ্ছি 67,300 টাকা। এটা মাইনাস হয়ে বসতেছে 67,300 টাকা। তো আমরা এই 1 লক্ষ টাকা থেকে বিয়োগ করব 67,300 টাকা। $32,700 টাকা আমরা ফলাফল পেয়ে গেলাম। আমরা ফলাফলের নাম দেব নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। এই হচ্ছে আজকে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের একটা অঙ্কের সলিউশন। তো পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এবং ফাইন্যান্স অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। তোমাদের এই অধ্যায়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার ইমেইল বক্সে কমেন্টস করতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তোমাদের সহায় হোক।